গত 22 এপ্রিল পেহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর যেভাবে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা, সেইভাবেই গোটা দেশ রাগে ফুঁসছিল। এরপর বলা যায় পাকিস্তানের সীমানায় ঢুকে অপারেশন সিন্দুরে প্রায় 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়ে আসে ভারতীয় সেনা। এবং তারপরেই দেখা যায় আক্রমণ পাল্টা আক্রমণ, অর্থাৎ পাকিস্তান আক্রমণ করে পাল্টা কিন্তু ভারতের সেনাবাহিনী দিয়েছে। এবং তারপরে কিন্তু যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এবার প্রশ্ন হচ্ছে, ভারত কেন পাকিস্তানকে বিশ্বাস করতে গেল? পাকিস্তানকে সত্যি বিশ্বাস করা যায় না, পাকিস্তানকে বিশ্বাস করা যায় না। তাহলে এই যুদ্ধবিরতিতে সম্মতি দিল কেন? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 22 এপ্রিল যেভাবে পেহেলগাঁওতে জঙ্গিরা আক্রমণ চালায়, যার ফলে তারপরে যে যুদ্ধবিরতি, তাতে কিন্তু দেশের মানুষ ক্ষুব্ধ বলা যেতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পাকিস্তান আগে বিশ্বাস করা যায় কি না সেটা আলোচনা করি। পাকিস্তানকে বিশ্বাস করা যায় না। একটা ছোট্ট প্রমাণ, 1999 সাল 20 ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, পাকিস্তান আমাদের দেশের চিরশত্রু দেশ, কিন্তু তা সত্ত্বেও সদাই সরহদ নামে একটি বাস চালু করেন। সেই বাস দিল্লি থেকে লাহোর, সেই বাসে স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, যার মিষ্টি মিষ্টি কথা, কমেডি কথা লোকের পছন্দ হয়, জাভেদ আখতার, একাধিক বিশিষ্ট মানুষ নিয়ে গিয়েছিলেন পাকিস্তান তখন শান্তির বার্তা দিতে। কিন্তু পাকিস্তান जो एक बार गलती करे नादान, जो 2 बार गलती करे अनजान, और जो बार बार गलती करे वो পাকিস্তান। এরপর কার্গিলের আমরা দেখেছি, অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী যেখানে শান্তির বার্তা নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন, সেখানে পাকিস্তান কার্গিল দখল করে নেয়। এরপর ভারতীয় সেনাবাহিনী কার্গিল পুনরুদ্ধার করে, কিন্তু তারপর কিন্তু পাকিস্তানকে ছেড়ে দিয়েছিল। কিন্তু এবার পেহেলগাঁওতে যেভাবে নিরীহ পর্যটকদের উপর আক্রমণ চালায় জঙ্গিরা, গোটা দেশ রাগে ফুঁসছিল। এবং শুধু গোটা দেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই বার্তাটাই আসছিল জঙ্গিদের নির্মূল করা। এরপরে ভারতীয় সেনা পাকিস্তানের সীমানায় ঢুকে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে অপারেশন সিন্দুর, যার ফলে কিন্তু এরপর দেখা যায় পাকিস্তানি সেনা ভারতের 15টি শহরকে তাক করে ড্রোন মিসাইল ছোড়ার চেষ্টা করে। যদিও ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সমস্ত কৌশল কিন্তু ব্যর্থ করেছে, এবং পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম তাও কিন্তু ধ্বংস করে দেয়। এরপরে পাকিস্তানে ঢুকে পাল্টা আক্রমণ চালায় ভারত, পাকিস্তানে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তারপরেই বলা যেতে পারে পাকিস্তান পাল্টা আক্রমণ, অর্থাৎ ভারত কখনোই আগে থেকে পাকিস্তান আক্রমণ করতে যায়নি, কিন্তু পাকিস্তান যখন আক্রমণ করেছে তা কিন্তু পাল্টা দিয়েছে, যার পাকিস্তান দিশেহারা হয়ে পড়েছে। এবং এরপরেই বলা যেতে পারে পাকিস্তান রীতিমতো আমেরিকার সরকারের কাছে রীতিমতো হাঁটু গেড়ে বসে পড়া টাইপের, যে যুদ্ধবিরতি কোনো মতে ভারতকে করা। এরপর আমেরিকার সরকারের নির্দেশে, আমেরিকার বিদেশমন্ত্রীর নির্দেশে পাকিস্তানের পক্ষ থেকে ফোন করায় ভারত সরকারের সেটা কর্তাকে। এবং তারপরে কিন্তু একটা বলা যায় মধ্যস্থতা আসলো। এর মধ্যস্থতা আসলো কেন? তার কারণ ভারত কিন্তু যুদ্ধে ব্যাক ফুটে থেকে মধ্যস্থতা আসেনি, প্রথমত ফ্রন্ট ফুটে থেকে মধ্যস্থতা এসেছে। তখন পাকিস্তান কোণঠাসা হয়ে পড়েছে। আর কয়েকদিন যুদ্ধ লাগলে পাকিস্তান দিশেহারা এমনিতে হয়ে পড়েছিল, আরও দিশেহারা হয়ে পড়তো, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়তো, পাকিস্তান টুকরো টুকরো হয়ে যেত, যেটা হওয়ার কথা ছিল। এবং আরও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে এই কারণেই পাকিস্তানকে হাঁটুর মুড়ে বসে। কিন্তু তারপরেও দেখা যায় পাকিস্তান কিন্তু গোলাগুলি চালায় গতকাল রাত্রে, কিন্তু তারপর ভারত কিন্তু এক কথায় নীরব ছিল। পাকিস্তানের যে প্রক্রিয়া ব্যর্থ করার চেষ্টা হলো, পাল্টা সেভাবে আক্রমণ কিন্তু যায়নি। কিন্তু পাকিস্তান অর্থাৎ সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে গ্যাপ, সেটা কিন্তু স্পষ্ট হয়েছে গতকালের হামলার পরে। এবং এরপর বলা চলে আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি সেনা। কারণ আজ রাতে আমরা যদি দেখি, কোথাও কিন্তু পাকিস্তান হামলা চালায়নি, একটাও গুলির শব্দ পাওয়া যায়নি। অর্থাৎ আন্তর্জাতিক যে চাপ, সেই চাপটা কিন্তু পাকিস্তান অনুভব করেছে ভালোভাবে। এরপরেই দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন 3 বাহিনীর প্রধান, সিডিএস, বলা চলে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। এবং বৈঠকে স্পষ্ট বার্তা দেন যে পাকিস্তান যদি আক্রমণ করে, গুলি ছুড়লে তাই গোলা ছোড়া হবে, একদম স্পষ্ট নির্দেশ দেন। অর্থাৎ এই যে পাকিস্তানের কড়া বার্তা। এবং তাছাড়া প্রধানমন্ত্রী এও বলেন যে একমাত্র পিওকে ছাড়লেই তবেই পাকিস্তানের কোনো রকম কথাবার্তায় যাওয়া হবে। সুতরাং ভারত কিন্তু রীতিমতো ফ্রন্ট ফুটে থেকে, পাকিস্তান এই মুহূর্তে কিন্তু ব্যাকফুট অবস্থায় রয়েছে। একদিকে যেমন তারা যুদ্ধে পিছিয়ে রয়েছে, ঠিক তেমনই বলা চলে যে যেখানে তারা যুদ্ধবিরতি চেয়েছিল, ভারত সরকার তাদের সম্মতি দিলেও পাকিস্তান কিন্তু পাল্টা গুলি চালায়। এর ফলে বলা যেতে পারে পাকিস্তান আরও বিপাকে পড়েছে। আর ঠিক সেইখানেই ভারত প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট বলেছেন যে পিওকে ছেড়ে দিলেই
তবেই কোনো আলোচনায় বসা, অর্থাৎ পাকিস্তান নিজে থেকে নিজের চাপ কিন্তু তৈরি করেছে। একদিকে জঙ্গিদের মাধ্যমে পেহেলগাঁওতে নিরীহ পর্যটকদের আক্রমণ, দ্বিতীয়ত বলা চলে ভারত পাল্টা যখন জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে, ভারত কিন্তু কোনো সাধারণ মানুষকে আক্রমণ করেনি, পাকিস্তানি সেনাকেও আক্রমণ করেনি, কেবল 9টি জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে জঙ্গিদের যে ওতপ্রোতভাবে জড়িত তা স্পষ্ট যে, কারণ এই জঙ্গিদের শহীদের মর্যাদা দিয়েছে পাকিস্তানের সেনা, তাদের রীতিমতো রাষ্ট্রীয় মর্যাদা শেষকৃত সম্পন্ন হয়েছে। সুতরাং এই জঙ্গি এবং পাকিস্তানের যে মাখামাখির বিষয় তার সামনে এসেছে, এবং পাকিস্তানের সরকার যখন চাইছে যুদ্ধবিরতি, সেখানে সেনাবাহিনী পাল্টা আক্রমণের কৌশল নেয়, এবং সেনাবাহিনী না জঙ্গি, সেটা তো পাকিস্তান সেনা বলে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই যে পাকিস্তানের প্রয়াস, এই প্রয়াস কিন্তু ব্যর্থ, এবং ভারত কিন্তু রীতিমতো ফ্রন্ট, অর্থাৎ আগামীকাল যে বৈঠক হতে চলে সেই বৈঠকে পাকিস্তান কিন্তু যথেষ্ট কোণঠাসা অবস্থা করবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা দিচ্ছেন যে আলোচনা তখনই যখন পিওকে ভারতের হাতে তুলে দেওয়া হবে, সত্যি কি পিওকের হাতে আসবে নাকি ছিনিয়ে আনতে হবে, অবশ্যই জানাবেন কমেন্ট করে।